প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে দুইজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন ডক্টর এম মোশাররফ হোসেন, এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড। আমার ডান পাশে আছেন জনাব আমিনুল ইসলাম, সিইও ওয়ান সিকিউরিটিজ লিমিটেড। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আপনাদের সাথে পরিচয় করে দিলাম অতিথির সাথে। আমরা এখন আলোচনায় যাচ্ছি। জনাব মোশাররফ, আপনি তো অনেক দিন যাবৎ বাজারে আছেন এবং বর্তমান যে বাজারের পরিস্থিতি, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখন তো অনেক ভালো। প্রেসিডেন্ট সাহেব তো আমাদের চেয়ে আরও বেশি ভালো জানার কথা। আমরা মার্কেট প্লেয়ার হিসাবে তো দেখছি যে খুবই ভালো অবস্থানে আছে মার্কেট, এবং এইটা আমরা আসলে এক্সট্রাপোলেট করছিলাম ফ্রম দি লাস্ট ইয়ার, এন্ড অফ দি লাস্ট ইয়ার, যে এই বছরটা ভালো যাবে। তবে একটু ভালোটা শুরু হয়েছে একটু লেটে, তো এটা সাস্টেইন করবে আমরা আশা করি। এবং আপনি তো দেখতে পাচ্ছেন যে ট্রেড ভলিউম ইজ ইনক্রিজিং। আপনার ভোলেটাইলিটি যেটা ছিল সেটা কিন্তু আপনার অনেকটা কাট শর্ট হয়েছে, ভোলেটাইলিটিটা কমেছে। এবং সামনে তো আপনার ডিসেম্বর এন্ড, আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর আপনার রয়েছে, এমএনসিগুলো, ইভেন এমএনসিগুলো যদিও যে যেখানে ছিল সেখানেই ইয়ার এন্ড থাকবে। পার্টিকুলারলি আপনার ব্যাংক, ইন্স্যুরেন্স, এফআই যারা, তাদের তো ইয়ার এন্ড ইজ হেডিং, তো এদের ডিক্লারেশন আমরা সামনে পাবো। সব মিলে কিন্তু মার্কেট আপনার একটু ইতিবাচকই আছে। জনাব আমিনুল ইসলাম, আপনি তো একটি বৃহৎ ব্রোকারেজ হাউসের সাথে জড়িত। ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশে দুটি বড় ধরনের ভিজিট হয়েছে, যেমন চীনের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট আমাদের এখানে ভিজিট করেছেন, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ভিজিট করেছেন। এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট গত পরশুদিন একটা বক্তৃতা উনি বলেছিলেন যে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের কাছেও শিক্ষণীয় আছে। তো এই যে আমরা এইরকম একটা অবস্থায় উন্নীত হয়েছি, সেটা আপনাদের পুঁজিবাজারে কতটা প্রভাব ফেলতে পারে মনে করেন? এই ধরনের ভিজিট বা এই যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমাদের যা হয়েছে, সেটা পুঁজিবাজারে কতটা প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে একটা খুব মানে নিজের থেকে একটা স্বস্তি বোধ করতেছি যে খুব সুন্দর একটা সকাল আজকে, মানে খুব ভালো একটা দিন শুরু হয়েছে। কেননা সম্প্রতি আমাদের বাংলাদেশে দুজন এক প্রেসিডেন্ট, চীনের গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট ভিজিট করলেন। উনি তো আমাদের বাংলাদেশ সম্পর্কে খুবই আশাবাদী, এবং ওনার সাথে যে বাইলেটারাল যে এগ্রিমেন্টগুলো হয়েছে, সেটা প্রায় অর্থনৈতিক দিক থেকে বিচার করলে প্রায় 24 বিলিয়ন বা তারও অধিক এখানে সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ হবে আমাদের সাথে, আমাদের বাংলাদেশে। এটা সার্টেনলি এটা আমাদের অর্থনীতির জন্য একটা বিশাল প্রবৃদ্ধির সহায়ক হবে। এবং এই প্রবৃদ্ধিটা যখন বিভিন্ন প্রায়োরিটি সেক্টরগুলো, যেমন আপনার পাওয়ার সেক্টর এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলোতে যখন এই বিনিয়োগগুলো হবে এবং এই রিটার্নগুলো যখন আসতে থাকবে, এখানে যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর। কেননা তারা একটা স্পেশাল ইকোনমিক জোনও চেয়েছেন, কর্ণফুলী নদীর যে একটা ইকোনমিক জোন হবে, সেখানে তাদের অনেক বড় ইনভেস্টমেন্ট হবে, তাদের জন্য স্পেশালি ওই জোনটা করা হয়েছে। তা অ্যাকচুয়ালি এই সমস্ত কর্মকাণ্ড যখন কার্যকরণের দিকে যেতে থাকবে, ততই আমাদের অর্থনীতির জন্য একটা সুফল বয়ে আনবে। এবং এই সুফল আমাদের ক্যাপিটাল মার্কেটেও অবশ্যই, আমাদের ক্যাপিটাল মার্কেটের উপরে এটার প্রভাব পড়বে। কেননা দেশের সামগ্রিক অর্থনীতি যখন এগিয়ে যাবে, তখন কনজিউমার্সদের আপনার ইনভেস্টমেন্ট বলেন, সেভিংস বলেন, সবগুলো জিনিসই সব দিকেই প্রবৃদ্ধির দিকে যাবে। এবং সেটা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রেও আমাদের জনগণ এবং ইনভেস্টরদের ক্যাপাবিলিটি অনেক গ্রো করবে।
তো আমি মনে করি যে এটা যেমন একটা দিক, আর একটা দিক হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যিনি কালকেই বোধহয় তার সফর শেষ করে চলে গেছেন, এবং উনি যে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ওনার যে অবজারভেশন যে বাংলাদেশ অতি দারিদ্র বিমোচনে অনেক ভালো সাফল্য দেখিয়েছে গত এক দশকে, এবং উনি যে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে যে ওনার যে সহায়তা, ওয়ার্ল্ড ব্যাংকের যে সহায়তার হাত প্রসারিত করেছেন, সেটা বাংলাদেশের জন্য আমি মনে করি এই মুহূর্তে যেখানে সারা পৃথিবীর অর্থনীতি একটা স্লো ডাউন অবস্থা যাচ্ছে, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি দেখে উনি খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এবং এটা আমাদেরকে আসলে যতটা না তার সহায়তা, আর্থিক সহায়তার চেয়েও আমাদের মনোবল বৃদ্ধিতে এবং আমাদের সবাইকে একটা স্টিমুলেশন দিয়ে গেছেন যে না আমরা পারবো। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যখন আমাদেরকে একটা ভালো আমাদের সম্পর্কে ভালো একটা মন্তব্য করেন, সেটা আমাদের ইসলাম আপনাকে এখানে হচ্ছে জনাব মোশাররফ, আপনি নিজেও পত্রপত্রিকায় দেখেছেন যে চীনের প্রেসিডেন্টের মন্তব্য, বিভিন্ন সহায়তার যে প্রতিশ্রুতি সরকারি বেসরকারি পর্যায়ে, এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের যেই মন্তব্য, এইগুলা আমাদের সার্বিক অর্থনীতিতে তো প্রভাব পড়বেই। সেই আলোকে পুঁজিবাজারে কতটা প্রভাব পড়তে পারে বা কতটা ইতিবাচক আসবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি আসবে। তবে এই জায়গাটাতে আমার একটা পার্টিকুলার সাজেশন আছে যেটা নিয়ে আপনিও কাজ করেন, এটা আমি সেকেন্ডে বলছি। ফার্স্ট ইয়েতে আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট, উনি আপনার একটা কমেন্ট করেছে যে মানে আউটসাইড ওয়ার্ল্ড ক্যান টেক লেসন ফ্রম বাংলাদেশ ইন টার্মস অফ পভার্টি এলিভিয়েশন। আমরা তো এটা মানে উই আর থ্যাঙ্কফুল টু হিম ফর হিজ গুড অ্যাসেসমেন্ট অ্যাবাউট আস। কিন্তু এই জায়গাতে শুধু এই ইন্ডিকেটরটাই যে আমরা মানে অগ্রসর হয়েছে আমাদের দেশ তা নয়, কিন্তু আদার যে সোশ্যাল ইন্ডিকেটরসগুলো আছে, লাইক আপনার লাইফ এক্সপেক্টেন্সি, তারপরে মর্টালিটি, মরবিডিটি, এইসব ইন্ডিকেটরসগুলোতে কিন্তু আমরা ইভেন উই হ্যাভ বিটেন দি ইন্ডিয়া, ইভেন আদার নেইবারিং কান্ট্রিজ। তো এইটাও কিন্তু ওনার কাছে মেসেজ কিনা জানি না, তাহলে উনি বলতেন ইন অলমোস্ট অল সোশ্যাল ইন্ডিকেটরস উই আর প্রোগ্রেসিং। এইটা একটা বিষয় রয়েছে। আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন আসলে উনি আরো অনেক কিছু বলেছেন, তার মধ্যে এটা হাইলাইটেড হয়েছে। তো উনি সব জায়গায় অ্যাপ্রিসিয়েশন করেছেন। তো এই আমাদের ইয়েটা হলো এই অ্যাপ্রিসিয়েশনটা কোথা থেকে এসেছে? আমাদের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, পারিপার্শ্বিক উন্নতি ঘটেছে, পার ক্যাপিটা ইনকাম থেকে ধরে সব জায়গাতেই আমাদের ফরেন আর্নিংস বেড়েছে, ফরেক্স রিজার্ভ বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, এবং আপনার স্বাস্থ্য বা চিকিৎসা খাতেও আমাদের অনেক উন্নতি হয়েছে, কৃষি খাতে আমরা এখন ফুডে বাংলাদেশ সিকিউর। তো এই সকল ইন্ডিকেটর থেকে কিন্তু এই ধরনের একটা স্যাটিসফ্যাক্টরি কমেন্ট আমরা পেয়েছি। সেইটা তো এখন আমাদের যেই সেক্টর নিয়ে আমরা কাজ করছি, যে সেক্টরের সাথে আমরা বেশি সম্পৃক্ত, সেইখানে কতটা প্রভাবিত করতে পারে, কতটা আমাদের বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতে পারে, আশান্বিত করতে পারে এই বিষয়গুলো। এইটা তো একটা আপনার সিরিজ ইফেক্টের মতো একটা ইফেক্ট তো আমরা পাবোই। তবে আরেকটু অ্যাসার্টিভ হতো যে এতগুলো আপনার আমরা জাস্ট আমাদের পলিসি মেকার্সদেরকে একটু অ্যাড্রেস করে বলতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাপিটাল মার্কেটে এখন যে ক্রাইংটা চলছে এবং ফর দি লং যেটা আছে, আস্তে আস্তে হয়তো আমরা এটা উত্তরণ করব, যেটা হচ্ছে নেগেটিভ ইকুইটি। এই জায়গায় একটা আপনার ফান্ডিং, সেটা কিন্তু একটা সুযোগ ছিল অ্যাপ্রোচ করা অ্যাটলিস্ট টু দি মানে ওয়ার্ল্ড ব্যাংক অর আদার যে ডোনার এজেন্সিস আছে থ্রু আউট দি ওয়ার্ল্ড, যে এখানে একটা গভর্নমেন্ট, যেটা আপনিও বলেন এবং অর্থমন্ত্রী মহোদয়কেও আপনি অ্যাপ্রোচ করেছেন, ফর গিভিং 6,000 crore টু দি মার্কেট ফর মেনটেনিং গুড লিকুইডিটি, এবং আমরা যে নেগেটিভ ইকুইটি সাফারিংসে আছি সেখান থেকে কীভাবে আমরা উত্তরণ হতে পারি। তো সভরিন গ্যারান্টি দিয়ে যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে ওর আদার কোনো ডোনার এজেন্সি থেকে যদি নিয়ে ক্যাপিটাল মার্কেটে ইনফিউজ করা হয় থ্রু গভর্নমেন্ট চ্যানেল, এবং সেটাই আমরা যারা প্রাইভেটলি ওন করি বা প্রাইভেটলি আমরা রান করি, বিভিন্ন মার্চেন্ট ব্যাংকস, ইন্টারমিডিয়ারিজ, এনারা আবার এই টাকাটাই সেম শর্তেই ফেরত দিয়ে দিবে। এতে মাঝখানে কি হবে? মাঝখানে আপনার মার্কেট কিন্তু একটা ব্রিদিং স্পেস পাবে, একটা লিকুইডিটি পাবে, এবং সেটার
আরেকটা কিন্তু আপনার চেইন ইফেক্ট হচ্ছে ইকোনমিকে কিন্তু হেল্প করবে। তো দুটো একটা আরেকটা তো ভাইস ভার্সা। তো আমি ক্যাপিটাল মার্কেটকে হেল্প করলে আমার আদার পার্ট অফ দ্য ইকোনমি হেল্প হচ্ছে, আদার পার্ট অফ দ্য ইকোনমি এখন কিন্তু হেল্প হলো বিকজ অফ দিস টু জায়ান্ট ভিজিট। তো সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেটে কিছু হলেও হেল্প করবে, তবে ডাইরেক্টলি এই জায়গায় কিন্তু একটা মোশন নেওয়ার বিষয় ছিল বলে আমি মনে করি। হ্যাঁ, আপনার বক্তব্যটা এরকম যে মানে এখানে যা ঘটেছে সবগুলোরই প্রতিফলন পর্যায়ক্রমে আসবে, বাট সরাসরি সাপোর্ট থাকলে সেখানে আরো ভালো হবে। ডেফিনেটলি। আমিনুল ইসলাম ওনার লাস্ট যে বক্তব্যটা সেখান থেকে আসে, যদি বাজারে এখন এইটাকে আরো গতিশীল করার ক্ষেত্রে আপনারা কি ভাবছেন, বা কিভাবে এটাকে আরো বেশি গতিশীল করা যায়, আরো এটার পরিধিটাকে বড় করা যায়? ধন্যবাদ। বাজারে আমাদের ক্যাপিটাল মার্কেটে অনেকগুলো রিফর্মস ইতিমধ্যে হয়েছে, তবে ক্যাপিটাল মার্কেটের সরাসরি সহায়তা করার জন্য কিছু ব্যাপার আছে। যেমন উনি যেটা বলেছেন যে একটা ফান্ড যদি এখানে ইনফিউজ করা যেত, যে আপনার যে নেগেটিভ ইকুইটিটা আছে, যার কারণে যে ইনভেস্টরগুলো ওই সমস্ত ক্লায়েন্টগুলো বা ওই সমস্ত কোডে ট্রানজ্যাকশনটা এখন ওইভাবে করা যাচ্ছে না নেগেটিভ ইকুইটির কারণে। তো এখানে যদি তাদেরকে একটা রিডিউসড ইন্টারেস্ট রেটে যদি তাদেরকে ফাইন্যান্সিং করা যেত, তাহলে এই যে হাজার হাজার বা লক্ষাধিক অ্যাকাউন্ট আছে এগুলো সক্রিয় হতো। এগুলো সক্রিয় হওয়ার মাধ্যমে কিন্তু ক্যাপিটাল মার্কেটের যে একটা ভাইব্রেন্সি আনা দরকার, সেই জিনিসটা চলে আসতো, লেনদেনের গতিবিধি বৃদ্ধি পেত এবং তখন বাজারকে আরো অনেক বেশি সক্রিয় মনে হতো। এবং এটা একটা জিনিস সবসময় আমরা সবাই ফিল করি যে আমাদের এই ক্যাপিটাল মার্কেট কিন্তু দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য একটা বিরাট ভূমিকা পালন করতেছে, এবং সেই ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটটা যদি ভাইব্রেন্ট না হয়, তাহলে কিন্তু প্রাইমারি মার্কেটের মাধ্যমে যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যে আগের থেকেই ঝুঁকে আসি, বা আমাদের অধিক আগ্রহ যে আমাদের দেশটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে, নট ব্যাংকের বা স্বল্পমেয়াদী যারা ফাইন্যান্সিং করে তাদের মাধ্যমে না। যদি ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে এই জিনিসটা আমরা সফলতার মুখ দেখতে চাই, সফলভাবে আমরা করতে চাই এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা, সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি মার্কেটের দিকে অধিকতর মনোযোগী হওয়া উচিত, এবং সেকেন্ডারি মার্কেটের যে অল্প বিস্তর যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা উচিত, এবং সেই ক্ষেত্রে ইনভেস্টরদেরকে সক্রিয় করার আর ব্যতিরেকে এটা সম্ভব না। এবং সেই দিকেই আমাদের সবাই যদি একটু আরও অধিক ভূমিকা রাখা যেত, তাহলে আমি মনে করি যে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং দেশের জাতীয় অর্থনীতির গ্রোথটা যে আমরা প্রজেক্ট করতেছি, যেখানে আপনি জানেন যে আমাদের জিডিপির গ্রোথগুলো রিভিশন হয়েছে। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই জিডিপি গ্রোথ যেটা আগে ওনারা কম বলতেছিলেন, সেটা এখন আবার তারা নিজেরাই রিভিশন করেছে এবং বলতেছে না প্রায় 7% এটা গ্রোথ হবে। তো সেই গ্রোথটা আমরা অ্যাটেন্ড করতে হলে আমাদের এই ক্যাপিটাল মার্কেট অনেক বেশি সহায়তা করতে পারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এবং প্রত্যেকটা ক্ষেত্রে। এই জন্য আমাদের প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট একে অপরের পরিপূরক। এই সেকেন্ডারি মার্কেটটা ভাইব্রেন্সি আনাটা খুবই জরুরি, এবং সেই জন্য আমি বারবারই বলতেছি যে ছোটোখাটো যে সমস্যাগুলো বা অসুবিধাগুলো আছে সেগুলি দূর করতে পারলে আমাদের সবার জন্যই এটা একটা ভালো ফল নিয়ে আসবে। জনাব মোশাররফ, উনি যেখানে শেষ করলেন যে সেকেন্ডারি মার্কেটকে আরো গতিশীল করা, উনি যেখানে মার্কেটটাকে দুটো ভাগ করে বলতে চাচ্ছেন, প্রাইমারি মার্কেট যখন IPO আসে সেটাকে আমরা ধরে নিচ্ছি প্রাইমারি মার্কেট, এবং সেকেন্ডারি মার্কেট যেটা ফ্রিকুয়েন্ট আমরা ট্রানজ্যাকশন যেটা। তো সেখানে উনি বলতেছিলেন যে ছোটোখাটো সমস্যাগুলো আছে সেটা সমাধানের উদ্যোগ নেওয়া। তো সেখানে আপনার এরকম কি স্পেসিফিক রিকমেন্ডেশন থাকতে পারে যে আপনি কি ধরনের উদ্যোগ নিতে পারে? আমার এমনি প্রেসিডেন্ট সাহেব কিছু রিকমেন্ডেশন আছে, লিটল, আবার কিছু অবজারভেশনও আছে। অবজারভেশনের মধ্যে একটা হচ্ছে যে হ্যাঁ, সেকেন্ডারি মার্কেটকে আপনার অয়েল ইকুইপড করা এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড করার জন্য আমাদের যে কি বলা যায় প্রাইম রেগুলেটর, অ্যাপেক্স রেগুলেটর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু সোচ্চার, এটা আপনিও জানেন। সেখানে আপনার অ্যাওয়ারনেস বিল্ডিং, ফাইন্যান্সিয়াল লিটারেসি, নতুন নতুন আইন দেওয়া, এবং আপনি দেখেছেন যে 2015 সনের শেষের দিকে কিন্তু হয়েছিল যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অ্যাক্ট, যেখানে আপনার ওই যে প্রাইভেট ইকুইটি ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, ইম্প্যাক্ট ফান্ড, এরকম নানান ফান্ড ক্রিয়েট করে আপনার সেটা দিয়ে কিভাবে ভেঞ্চারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দেয়ার আফটার এগুলোকে কিভাবে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড করে
সেখান থেকে উদ্যোক্তাদেরকে এক্সিট রুট দেওয়া যায়। এর মানে হচ্ছে যে ওইটা করার কারণ ছিল যে টু বি উইথ দি ওয়ার্ল্ড প্র্যাকটিস, এটা হচ্ছে একটা। নাম্বার 2 হচ্ছে যে আমার মার্কেটে প্রোডাক্ট ডাইভার্সিটি নিয়ে আসা। ইনভেস্টমেন্ট ব্যাংক যেগুলো আমরা আছি, মার্চেন্ট ব্যাংক যারা কাজ করছি, তাদের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করে দেওয়া, যে আপনার এই যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড যেগুলো আপনার রয়েছে আর কি। দেয়ার আফটার ওনারা কিন্তু আরেকটা ড্রাইভ নিয়েছেন, দিস ইজ অ্যানাদার মাই অবজারভেশন, সেটা হচ্ছে আর্লি লেগ অফ দিস ইয়ার আপনার ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটার আপনার এটাও আরেকটা ডাইভার্সিটি কিন্তু নিয়ে এসছে। এটাও কিন্তু সেকেন্ডারি মার্কেটকে হেল্প করার জন্যই ওনাদের এই ড্রাইভটা ছিল। সেটা তো ডেফিনেটলি আপনি ইউ মাস্ট অ্যাডমিট মি, এবং জানেনও বটে যে এটাও নতুন আমাদের দেশেই, একেবারেই ইউনিক। এবং এইটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মিউচুয়াল ফান্ডসগুলো আছে, যদিও তাদের কিছুটা ট্রাবল টাইম যাচ্ছে, বাট তারপর একসময় কিন্তু মিউচুয়াল ফান্ডের দিন আসবে ডেফিনেটলি। আপনি যদি একটু বলেন আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যে এই বিনিয়োগকারীরাও এই বিষয়গুলো দিয়ে কিভাবে তাদের জন্য তাদের উপকারিতাটা আসবে বা তাদের সম্পৃক্ততা কিভাবে হবে, এই বিষয়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। আসলে না জানলে তো এখান থেকে উপকার নেওয়া যায় না, এই জন্য প্রথমে তাদেরকে জানতে হবে, যেটা আপনিও চান, এসএসসিও চায়, যে টু বিল্ড অ্যাওয়ারনেস। আমরা সবাই চাই আমাদের বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক, তাদের অ্যাওয়ারনেস বাড়ুক এবং নলেজ বাড়ুক। নলেজ বাড়ুক, তাহলে তারা সচেতন ভাবে বিনিয়োগ করতে পারবে, সেখান থেকে গেইন নিতে পারবে, তাদের বিনিয়োগের নিরাপত্তা তারা করতে পারবে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য আপনি এটা এই প্রোডাক্টগুলো সম্পর্কে তাদের জানতে হবে। যেমন আমি আরেকটা জিনিস বলবো, যেটা আমার রিকমেন্ডেশন পার্টে আপনি জানতে চেয়েছেন, সেটা আমি বলবো। সেটাতে আপনার, আমি আগে এটা শেষ করি, অবজারভেশন পার্টে যে ইটিএফ যেটা করলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডসগুলো কিন্তু অল আর ক্লোজ এন্ড করছেন। আর মেইন ডিফারেন্স যেটা হবে, এটা হবে ওপেন এন্ড, এবং এখানে আপনার বড় ইনভেস্টমেন্টকে এনকারেজ করা হবে এই ইটিএফে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, তো এর মানে হচ্ছে এক্সচেঞ্জে লিস্টেড যে শেয়ারসগুলো থাকবে প্রাইমা ফেসি, সেখানেই ইনভেস্টমেন্টটা এনশিওর করা হবে থ্রু দিস ইটিএফ। এর মানে আগে যেটা মিউচুয়াল ফান্ড ছিল, দে ক্যান ইনভেস্ট ইন ডাইভার্সিফাইড ফিল্ড, ইভেন আউটসাইড দ্য মার্কেট ইভেন, কিন্তু এখানে আপনার মার্কেটের যে শেয়ারস সেখানে ইনভেস্ট করতে হবে, হ্যাভিং এ বিগ চাঙ্ক অফ মানি। তাহলে কি হলো, মার্কেটে কিন্তু আপনার একটা ভাইব্রেন্সি তৈরি হওয়ার সুযোগ হলো। এই জিনিসটা কিন্তু করেছেন। আমরা আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যারা আছেন, ওনাদেরকে ইনক্লুডিং চেয়ারম্যান স্যার, উই মাস্ট পে আওয়ার গ্র্যাটিটিউডস ফর গিভিং দিস সর্ট অফ ইনোভেটিভ প্রোডাক্ট। অ্যান্ড দেন আরেকটা আমার রিকমেন্ডেশন, তবে দে আর থিঙ্কিং অন ইট, লাইক ডেরিভেটিভস। আমাদের দুটো আপনার ডাইভার্সিটি মার্কেটে এসে, একটা হচ্ছে যে আপনার অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট, যেটাও আপনার বিলং টু আপনার মিউচুয়াল ফান্ডস, দ্যাট ইজ এএমসি যারা, তারা ওইটা অপারেট করবে, টেকিং সেপারেট লাইসেন্স। আর এখানে যেটা আমরা ইটিএফ, এইটাও কিন্তু আপনার ওই এএমসি যারা অ্যাসেট ম্যানেজার, তারা দে উইল টেক অ্যানাদার লাইসেন্স ফর ম্যানেজিং দিস ফান্ড ইটিএফ। তো ইটিএফ তো ডেফিনেটলি যেটা মানে অফ দি ইয়ার আপনিও শেয়ার করছিলেন, যে এটা ইট উইল have immense impact in secondary market. কারণ এখানে আপনার ইভেন রেগুলেটর ক্যান হ্যাভ দি ফান্ড। রেগুলেটর পার্টে যারা আছে, বিশেষ করে ফ্রন্ট রেগুলেটর আমরা মনে করি আমাদের ডিএসসি, সিএসসি, মেইন রেগুলেটর আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আদার পার্টে অন্য রেগুলেটরও যারা আছে, দে ক্যান লঞ্চ ইভেন ফান্ড ফর ট্রেডিং ইন দি সেকেন্ডারি মার্কেট। তো এই যে স্কোপগুলো ওপেন আউট হলো, এটা ডেফিনেটলি মার্কেটকে হেল্প করবে। মার্কেটকে হেল্প করলে তো ডেফিনেটলি আমরা যারা বিনিয়োগকারী আছি, প্লেয়ার আছি, সবাই উপকৃত হব। আর আপনি আরেকটা জিনিস বলতে চেয়েছিলেন যে আমাদের আর কি কি রিকমেন্ডেশন আমাদের এন্ড থেকে থাকা উচিত, সেটা একটা তো খুব আমরা উই আর লেট আমি বলবো কম্পেয়ার টু আদার্স। যদিও আমাদের কনসার্ন কর্নার অফ দি রেগুলেটর, ওনারা কাজ করছেন লাইক আপনার ডেরিভেটিভস, অপশনস, এগুলো নিয়ে কিন্তু আপনার, যেমন ইন্ডিয়াতেই আমরা যেটা দেখেছি, যে ওনারা যদিও কমোডিটিজের উপর যে ডেরিভেটিভস ছিল, সেটা আফটার দি চিকাগো আপনার ওপেনিং, এর পরপরই কিন্তু ওনারা শুরু করেছে, সে ব্যাক ইন 1890। এরপরে আপনার যখন 2000 সনে ওরা শুরু করলো আপনার ডেরিভেটিভস, টোটাল মার্কেটের যে ভলিউম অফ ট্রেড হয় ইন্ডিয়াতে, তার 90% কিন্তু হয় আপনার ডেরিভেটিভসে।
এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মার্কেটে যারা আমরা কাজ করছি আমাদের সবারই এটা জানা উচিত। এর মানে আপনার ডেরিভেটিভসটা এত বেশি ওদের ওইখানে পপুলার, ওরা করেছে সেটাকে। তো আমরা এখন এখানে কি করতে পারি, আমাদের সাজেশন হচ্ছে যে এটার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আইনগতভাবে এবং অপারেশনাল দুইটাই। অ্যান্ড তারপরে গিয়ে আমরা যে একেবারে ঢালাওভাবে দিয়ে দিব, নট দ্যাট, উই আর নট রিকমেন্ডিং দ্যাট। পাইলট প্রজেক্ট নিয়ে হতে পারে যে সবগুলো সেক্টরের থেকে বেস্ট শেয়ার যেটা গ্র্যাজুয়ালি এটা হবে। মোশাররফ, আপনাকে এখানে জনাব আমরুল ইসলাম, জি, আপনারা জানেন যে আপনাদের জন্য তো একটা নতুন রেগুলেশন হয়েছে মার্কেট মেকারের, অবহিত আছে, বিশেষ করে ব্রোকারদের জন্য। সরি, আপনাদের ব্রোকারদের জন্য যে এই ফ্যাসিলিটি করা হয়েছে সেইটা বাজারে কীরকম প্রভাব ফেলবে বা বিনিয়োগকারীদেরকে কিভাবে আপনারা এইটার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য সহায়ক কীরকম ভূমিকা হবে? ধন্যবাদ। মার্কেট মেকার রেগুলেশনসটা আগেও ছিল, এখন নতুনভাবে আবার ইন্ট্রোডিউস করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সংশোধন করে করা হয়েছে। অবশ্যই মার্কেটে আপনার এই ধরনের একটা রেগুলেশন কিন্তু খুব সময় উপযোগী এখনকার প্রেক্ষিতে, এবং এটা মার্কেটের অনেক ভালো পজিটিভ একটা প্রভাব ফেলবে। এই কারণে যে মার্কেট মেকিংয়ে যে ইয়াটা আছে যে আপনার প্রাইসগুলো একটা যৌক্তিক পর্যায়ে থাকা, এইটাই মানে মার্কেট মেকিং রেগুলেশনের মাধ্যমে বা মার্কেট প্লেয়াররা পার্টিসিপেশনের মাধ্যমে শেয়ারের তালিকাভুক্ত কোম্পানির যে শেয়ারগুলো আমাদের এখানে ট্রেড হচ্ছে সেগুলোর প্রাইস লেভেলটা যাতে একটা যৌক্তিক পর্যায়ে থাকে, যেন অ্যাবনর্মালি হাই বা অ্যাবনর্মালি লো পর্যায়ে না চলে যায়। অস্বাভাবিক গতিবিধি বা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা হ্রাসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা সমন্বয় করার ক্ষেত্রে আপনাদের এই রেগুলেশনের আন্ডারে যারা লাইসেন্স প্রাপ্ত হবেন তারা সেই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারবে। এটা অবশ্যম্ভাবীভাবে আপনার বিনিয়োগকারীদের ফেভারে যাবে, এবং বিনিয়োগকারীরা কখনো আমাদের যে রিটেল ইনভেস্টর যারা আছেন তারা অনেক সময় প্রাইসগুলো বেশি কমে গেলে পরিবর্তনের ফলে তাদের জন্য এটা হয়ে যায় সারপ্রাইজিং, সেই সারপ্রাইজিংটা কমে আসবে এবং মার্কেট স্টেবিলিটি ডে বাই ডে গ্রো করবে, যেটা কিনা আমাদের কনফিডেন্স বিল্ডিংয়ে বলেন বা অন্য ফার্দার ইনভেস্টমেন্টের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে, এবং মার্কেটে একটা ধারাবাহিকতা থাকবে লেনদেনের, এবং এটা খুব আমি মনে করি সহায়ক হবে। এই প্রেক্ষিতে আমি একটু বলবো যে মার্কেটটাকে আরও বেশি ইনভেস্টরদের কনফিডেন্সে নিয়ে আসার জন্য আমাদের যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ম্যানেজমেন্টে গুড গভর্নেন্স যদি এনশিওর করা যায়, সেটা আমি মনে করি যে খুব মানে মার্কেট সহায়ক হবে, ইনভেস্টরদের কনফিডেন্স বাড়ানোর জন্য অনেক বেশি পজিটিভভাবে কাজ করবে জিনিসটা। কেননা আপনারা জানেন যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারগুলি হচ্ছে এই মার্কেটের প্রোডাক্ট। যেহেতু আমাদের মার্কেটটা ইকুইটি বেসড মার্কেট, এখানে ডেরিভেটিভ বা অপশন, ফিউচার, আপনার ফরওয়ার্ড এগুলো এখনও ইন্ট্রোডিউস হয়নি। আর আমাদের মার্কেটের ভাইব্রেন্সির ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে আমরা যাচ্ছি ওইদিকে, ডে বাই ডে আমরা ওই নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের ব্যাপারে, যে ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্টটা আপনারা অনেক বেশি একটু সেন্সিটিভ প্রথম দিকে আমাদের জন্য। সেই ক্ষেত্রে আমাদের যথাযথ প্ল্যাটফর্ম তৈরি করা, আমাদের মোশাররফ ভাই বললেন যে এটা ইন্ট্রোডিউসের জন্য আগে প্ল্যাটফর্ম তৈরি করা এবং ব্যাপকভাবে ইনভেস্টরদের মধ্যে নলেজ। আমরা বিভিন্ন উন্নত ক্যাপিটাল মার্কেটগুলো বা স্টক এক্সচেঞ্জগুলোতে দেখেছি যে তাদের ইনভেস্টরদের বিহেভিয়ার কিন্তু অনেক বেশি র্যাশনাল, এবং তাদের তালিকাভুক্ত কোম্পানির ম্যানেজমেন্ট অনেক বেশি র্যাশনাল যে কোনো ব্যাপারে। তো এইটার জন্য কিন্তু আমাদের নলেজ বেসটাকে আরও বেশি ওয়াইডেন করা উচিত, আরও বেশি ব্রডেন করা উচিত, মানে এটা বৃদ্ধি করা উচিত নলেজ বেসটা। এবং সেই জন্য কিন্তু আমি বলবো যে রিটেল ইনভেস্টরদের এবং অন্যান্য ইনস্টিটিউশনাল যারা পার্টি আছে সবাইকেই আমাদের এই ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত যে লিটারেসিগুলো আছে সেগুলোকে আমরা আরও বেশি আয়ত্তে নিয়ে আসা উচিত হবে। তাহলে আলটিমেটলি আমরা একটা সুশৃঙ্খল এবং একটু থামাবো, একটা ফোন আছে। প্রিয় দর্শক, কে বলছিলেন, কোত্থেকে আপনার নাম বলে? আমি আবু বলছিলাম, বগুড়া থেকে। জি প্লিজ আপনার। জি, আমাদের যে ওটিসি মার্কেটে অনেকগুলো এফএসইবি আটকে আছে, বারবার মিটিং হচ্ছে দেওয়া হবে। আপনি চেয়ারম্যান সাহেব একটু প্লিজ সত্যিকার যদি দেওয়া হয় তাহলে একটু জানাবেন। আর একটা কথা, এত সুন্দর একটা ইপিএস দেখার পরে বিএসআই ইপিএস কমতিছে, এর কারণটাকে প্লিজ একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনতে থাকুন আমাদের আলোচনা।
আমরুল ইসলাম। সেই উনি আমাদের প্রিয় দর্শক বিনিয়োগকারী, ওনার একটা অবজারভেশন, এটা আমি প্রশ্ন বলবো, এটা এক ধরনের অবজারভেশন যে অনেক দিন ওটিসি মার্কেটে শেয়ারগুলো পড়ে আছে, ওটিসি থেকে বের হবে ওনারা চিন্তা করছেন। তো আমরা আশা করছি হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো সুদৃষ্টিতে নেবেন এবং যত দ্রুত সম্ভব বিনিয়োগকারীদেরকে এই ধরনের একটা বদ্ধপরিকর অবস্থা থেকে মুক্তি দান করবেন, ওটিসিগুলোকে আবারও মেইন স্ট্রিমে নিয়ে আসার ব্যবস্থা করবেন, অথবা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাথে বসে তারা যে ধরনের উদ্যোগ নিলে বিনিয়োগকারীরা লাভজনক অবস্থা বা সুবিধাজনক অবস্থায় যাবে সেই ব্যবস্থা করবেন। আর প্লিজ আপনার যেটা বলছিলেন। জি, আমি যেটা বলতেছিলাম যে একটা সুশৃঙ্খল এবং একটা মানে ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেটের জন্য, স্টক এক্সচেঞ্জের জন্য যেগুলো দরকার, যে আমাদের বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং আপনার তালিকাভুক্ত কোম্পানি, এই আমরা ত্রিপক্ষীয় আমরা সবাই মিলেই তো এই মার্কেটটাকে আমরা অপারেট করতেছি। তো তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো যেহেতু এখানকার প্রোডাক্ট এই স্টক এক্সচেঞ্জের, সেই ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অনেক বেশি ভূমিকা আছে এবং তাদের যে গুড কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা সেটা যাতে হয়, সেই জন্য আপনার তাদেরও কর্মী বাহিনীদের মধ্যে লিটারেসি, যেমন আমরা জানি অনেকগুলো সরকারি কোম্পানিও আমাদের এখানে তালিকাভুক্ত আছে। তো আমরা বিভিন্ন ফোরামে শুনেছি যে সরকারি কোম্পানির যারা এগুলো নিয়ে অপারেট করেন তারা হয়তো ক্যাপিটাল মার্কেট সম্পর্কে এতটা বা সম্যক জ্ঞান হয়তো ওইভাবে নেই, ইন ডেপথ জ্ঞান নাই। সেক্ষেত্রে ওনারা এইগুলো কিছু ভুল সিদ্ধান্ত ইতিমধ্যে চলে আসছে। তো এটা আপনাদেরকে আশ্বস্তের জন্য বলি, গত পরশুদিন আপনার বাংলাদেশ ব্যাংকে একটি সমন্বয় সভা হয়েছে এবং ওই সভায় সংশ্লিষ্ট সকল পক্ষ একমত হয়েছেন যে যারা পুঁজিবাজারের সাথে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তার কোনো প্রাইমারি রেগুলেটর অথবা সংশ্লিষ্ট অন্য কোনো রেগুলেটর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেবে। পরামর্শ ছাড়া অতীতে যে ধরনের ভুল ত্রুটি হয়েছে সেগুলো আর হবে না, এরকম একটা কনসেনসাস হয়েছে, যেটা আমাদের পুঁজিবাজারের জন্য, আমাদের সবার জন্য সুখবর। জনাব মোশাররফ হোসেন, প্রিয় দর্শক, আপনার কে বলছেন, কোথা বলছেন? জি, আসসালামু আলাইকুম, আমার নাম হাসান আলী, মিরপুর থেকে। প্লিজ বলুন আপনার প্রশ্ন। ওডিসি মার্কেটে সালে কার্পেটের কিছু মাল কি 10,000 শেয়ারের মতো ছিল আমার, কিন্তু সালে কার্পেট আমি সীতাকুণ্ড অফিসে দিয়ে খবর পাইলাম যে সীতাকুণ্ড অফিসে সালে কার্পেটের জায়গায় প্লিজ আপনার প্রশ্নটা কি বলবেন দয়া করে? মানে ওডিসি মার্কেটের যে শেয়ারগুলি আছে এইগুলি কি অবস্থা, আপনারা কি চিন্তা করতেছেন? ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আপনাদের এই বিষয়টিকে সুবিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। জনাব মোশাররফ হোসেন, আপনি এই বিষয়ে বলতেছিলেন ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে, আপনি বলতেছিলেন ফিনান্সিয়াল লিটারেসি আমাদের তো মাত্র আমরা যাত্রা শুরু করতে চাচ্ছি, সেইটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের রেগুলেটরের ভূমিকা আছে, বিভিন্ন স্টেক হোল্ডারের ভূমিকা আছে এবং এক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের ভূমিকা আছে, আগে আসতে হবে। তো সরকারের সমন্বয়ের ক্ষেত্রে কিভাবে আগালে মনে করেন যে বিষয়গুলা অনেক বেশি ফলপ্রসূ হবে? এখন এইটাতে সবচেয়ে বেশি আমরা তো আগাইতে চাই, আমরা যারা প্লেয়ার আছি, আমাদের রেগুলেটর, আমরা আগাইতে চাই। এখন আগে আসতে হবে আসলে ইনভেস্টর, যারা ইনভেস্ট করবেন, উনি যদি রেকলেসলি ইনভেস্ট করতে চান, ইট ইজ হিজ ম্যাটার, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না, কিন্তু কতটুকু আমরা তাকে কন্ট্রোল করব। এই জন্য আমাকে তার অ্যাওয়ারনেস বিল্ডিং এই জায়গায় আগে করতে হবে যে তার এই বিদ্যাটা দরকার, এই লিটারেসিটা তার দরকার। যেমন আমরা একটা জায়গা দিয়ে সে কিভাবে উপকৃত হবে, কতটুকু উপকৃত হবে, এই অ্যাওয়ারনেসটা আসলে আগে। হ্যাঁ, যেমন আমি যেটা একটা মানে উক্তি এখানে বলা যায়, সেটা হচ্ছে আপনার ওয়ারেন বাফেট। উনি বিশেষ করে অবশ্যই একটা পার্টিকুলার এরিয়া অফ ক্যাপিটাল মার্কেটের জন্য এই কমেন্ট করেছিলেন যে আপনার এই যেমন লাইক অপশন মার্কেটে, অপশন মার্কেট ক্যান মেক মেনি পিপল বিলিয়নার ইন এ ফেয়ার ওয়ে, বাট যদি কেউ না জেনে এখানে আসে তাহলে ইট উইল বি ওয়ার্কিং অ্যাজ নিউক্লিয়ার বোম ফর দি ক্যাপিটাল মার্কেট। এরকমও কিন্তু কমেন্ট আছে। এর মানে কি, না জেনে, এর মানে জানতে হবে, আর জানলে তার এখানে কিন্তু ভালো একটা গেইন করা, যেটা আমাদের আলটিমেট মোটো ইনভেস্টমেন্টের,
সে গেইন করার কিন্তু এখানে অপরচুনিটি অনেক হাই। এর মানে আপনাকে জানতে হবে, এই জানার আগ্রহটা আপনাকে কিন্তু নিজেকেই তৈরি করতে হবে। আমরা হয়তো আপনাকে কিছু ক্লুজ দিব, হ্যাঁ এটা আপনার জানলে আপনি এই বেনিফিটেড হবেন, এবং না জানলে এই রিস্কের মধ্যে পড়বেন। বাট জানার আগ্রহটা আসলে আপনার নিজের থেকেই আসতে হবে, ইনভেস্টরের এন্ড থেকে আসতে হবে। তো আমরা আসলে এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা একেবারে অঙ্গাঙ্গিভাবে এগুলো জড়িত। আপনার মার্কেটকে ডেভেলপ করতে গেলে উইদাউট লিটারেসি, উইদাউট নলেজ যেমনটি ডেভেলপমেন্ট হবে না। আবার আপনার যদি এখানে ইনভেস্টররা যদি তার রিস্কটাকে আপনার কমাতে চায়, হেজ করতে চায়, মিনিমাইজ করতে চায়, তাহলেও তাকে কিন্তু আপনার জ্ঞান অর্জন করতে হবে তার নিজের প্রচেষ্টায়। আর আমাদের যে স্ট্রাকচার্ড প্ল্যান আছে, দি কোলাবোরেশন অফ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন অ্যান্ড দি এসএসসি, এইটাতে আপনার ওনাদেরকে হেল্প করতে হবে, ওনাদেরকে সাপোর্ট দিতে হবে, আগে আসতে হবে। তাহলে গিয়ে মার্কেটের যে নতুন নতুন প্রোডাক্টসগুলো আমাদের রেগুলেটর আমাদেরকে দিচ্ছে, সেগুলো অপারেশনটা আমরা ভালোভাবে করতে পারবো, বুঝতে পারবো। মার্কেট আপনার একেবারে আপনার কি বলা যায় লেজিটিমেট ওয়েতে বিহেভ করবে, এবং রিস্ক যেগুলো আছে, ইনহারেন্ট রিস্ক এই ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের, সেগুলো মিনিমাইজ করা পসিবল হবে। আর যেটা আপনার আগের কথাটা আমার শেষ হয় নাই আগের বারে, যে আপনার এখানে আমরা যেটা চাচ্ছিলাম যে ডেরিভেটিভ, যদিও আমিনুল ভাইয়ের কথাতেও এসছে যে আমাদের মার্কেটে এখন এই জায়গাটাতে আমরা একটু সিরিয়াসলি চাই। হোয়াই? ফর ইনক্রিজিং ট্রেড ভলিউম। আর আপনার ট্রেড ভলিউম যদি হয় তাহলে ইনক্লুসিভ হবে, ইনভেস্টররা আরও বেশি এখানে ইন্টারেস্ট নেবে। নেওয়ার পরে কি হবে, আপনার ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে মার্কেটের স্ট্যাবিলিটি বাড়বে, স্ট্যাবিলিটি বাড়লে ইল্ডিং হবে। তো সব মিলে একটা উইন উইন লাইক সিচুয়েশন বিরাজ করবে। এই জন্য ভলিউম বাড়ানোর জন্য যতগুলো মেজার আছে সেগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি মার্কেট স্টেবল হবে। কি রিকমেন্ডেশন আছে যে এই মেজারগুলো আপনাকে ভলিউম বৃদ্ধিতে খুব বেশি যেমন একটা ওই যে আপনার ইটিএফ, এটা একটা ভালো উদ্যোগ হয়েছে। এখন ইমিডিয়েটলি উই শুড স্টার্ট থিঙ্কিং ফর লঞ্চিং ডেরিভেটিভস। আপনার অ্যাটলিস্ট ধরেন যেগুলো ব্লু চিপ শেয়ার আছে, আমরা একটা রিকমেন্ডেশন একেবারে কনক্রিট এরকম দিতে পারি যে ব্লু চিপ শেয়ার প্রত্যেকটা সেক্টরেরই যদি আমরা একটা করে নেই, এবং সেটাকে যদি আমরা পাইলট প্রজেক্ট হিসাবে, যে হ্যাঁ আমরা এক বছর এটার পারফরমেন্স দেখবো ইন দি ডেরিভেটিভস মার্কেট, জাস্ট মিমিকিং দি ইন্ডিয়ান অপারেশন। অ্যাটলিস্ট ইন্ডিয়াতে যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমরা সেটাই ফলো করি, করে জাস্ট এটাকে লঞ্চ করে দেই। দিলে আই বিলিভ যে ট্রেড ভলিউম একটু হলেও বাড়বে, এবং ইনভেস্টরদের কিন্তু গেইনিং সিচুয়েশনগুলো বাড়বে। এতে নেগেটিভ ইকুইটির যে সাফারিংস আমাদের আছে, সেটা থেকে কিছুটা হইলেও আমাদের একটা রেকটিফিকেশন মোডে আমরা যেতে পারবো। এরপরের ধাপে আমরা অপশানটা নিয়ে চিন্তা করতে পারি, ডেরিভেটিভস, অপশন। ডেরিভেটিভসের মধ্যে দুই ধরনের আছে, ফরওয়ার্ড অ্যান্ড দেন দি আপনার ফিউচার্স। আবার অপশনের মধ্যে দুই ধরনের, পুট অপশনস, কল অপশনস। এগুলো কিন্তু মানে ইজিলি উই ক্যান ফলো দি ইন্ডিয়াজ মডেল। এরপরে আপনার আশা করি হয়তো আপনার আস্তে আস্তে তো আমাদের লিটারেসি বাড়বে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও স্ট্রং হবে। জনাব মোশাররফ, আমিনুল ইসলাম সাহেব আরেকটি পয়েন্ট রেজ করেছিলেন এখানে। আপনি তো প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি কীভাবে দেখছেন যে কর্পোরেট গভর্নেন্স নিয়ে উনি পয়েন্ট রেজ করেছিলেন, উনি যে লিস্টেড কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স নিয়ে। তো আপনি একজন মার্চেন্ট ব্যাংকার, আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, এই প্রেক্ষাপটে আপনার অবস্থান থেকে আপনি আমাদের দেশের এই কর্পোরেট গভর্নেন্সের অবস্থান সম্পর্কে উনি যেই কমেন্টসটা করেছেন, ওনার কাছে ওনার কমেন্টসটা ছিল অনেকটা নেতিবাচক, যে কর্পোরেট গভর্নেন্সের উইকনেস আছে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন? কারণ আপনাদের তো যে কোনো, আপনি যখন ইস্যু ম্যানেজমেন্ট করতে যান তাহলে প্রথমে কিন্তু আপনাকে তার কর্পোরেট গভর্নেন্স নিয়ে কাজ করতে হয়, এবং আপনার ইস্যু ম্যানেজমেন্টের সময় আপনার একটা কর্পোরেট গভর্নেন্স সার্টিফিকেটও, কমপ্লায়েন্স সার্টিফিকেটও আপনার কমিশনে জমা দিতে হয়। তো সেই ক্ষেত্রে এখন ওনারা যেই কমেন্টসটা নেতিবাচক করেছেন, সেটাকে আপনি আসলে বাস্তবে আপনারা কেমন দেখছেন? এটা আসলে আগে অনেক উইকার ছিল। আপনার ধরেন 2011 বিফোর এটা অনেক উইকার ছিল, এখন কিন্তু এটা একটা জায়গায় এসছে। এখানে আমাদেরকে এখানে আমরা যেটা দেখি যে আসলে কি হয়, আপনার রেগুলেটর একটা জায়গায় কিন্তু আপনার করে, আপনার রুল ফ্রেম করে, কিন্তু প্লেয়াররা তার উপরে চলে যাওয়ার চেষ্টা করে। আবার রেগুলেটর কিন্তু আবার আরেকটা রুল ফ্রেম করে, আবার এরকম। তো এখন কিন্তু আসলে এই জায়গার আর সুযোগটা কমে গেছে, বিকজ অফ হ্যাভিং আপনার ওই যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন।
আগে তো একসময় ছিল এটা জাস্ট আপনি predict করলেন আর করলেন না এরকম ভাবে বলে গেলেই হতো। এখন শুধু করলেন না এরকম আর দেওয়া যাবে না, কেন করলেন না সেটা আপনাকে জবাব দিতে হবে। এবং এখানে আপনার ফাইন্যান্সিয়াল যে ডিসক্লোজার্স সেটা এনশিওর করার জন্য অডিট প্যানেল করা হয়েছে। বিসাইডস দ্যাট ইন এ ব্রড স্পেকট্রাম সেখানে আপনার এফআরসি ইজ কামিং আপ, এফআরএ অলরেডি হয়ে গেছে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনার আগে ছিল না। আপনার 2011-র আগে কিন্তু আপনাদের এই ফাইন্যান্সিয়াল আপনাদের যে আমাদের যে সিজি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন এটা কিন্তু আপনার ছিল না। এটা এখন এটা পরিবর্তন হয়ে এখন একটা জায়গায় কিন্তু এসছে। আবার যে এফআরএ হওয়ার ফলশ্রুতিতেও কিন্তু একটা আপনার অ্যাওয়ারনেস কিন্তু তৈরি হয়েছে, বিশেষ করে যারা ফাইন্যান্স নিয়ে প্র্যাকটিস করেন, অ্যাকাউন্টেন্সি নিয়ে প্র্যাকটিস করেন, দোজ হু আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আপনি যেটা বলেন, ওনাদের মধ্যেও কিন্তু এখন যেটা আগে ছিল, হ্যাঁ এখানে আমি কমপ্লিটলি যে সিএ ফার্মেরই দোষ দিব তা না, যিনি আপনার প্রমোটার, যিনি কোম্পানির ওনারও কিন্তু ইনফ্লুয়েন্স ছিল, প্রভোকেশন ছিল ফর ডিস্টর্টিং দি ট্রু পিকচার, ডিসক্লোজারটাকে কিছু একটা এদিক সেদিক করা, যদিও সেটা করা ঠিক হয় নাই। এখন আইনের কারণে এটা আর পসিবলই হবে না, উই এক্সপেক্ট। এবং আমাদের যে সিকিউরিটিজ মার্কেটের রেগুলেটর অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন দে আর সো সোচ্চার। আমি নিজেও দেখেছি যে একই নন কমপ্লায়েন্সে দুইবারও কিন্তু ফাইন, যদিও দুইবার হয় না কিন্তু দুইবারও হয়েছে। মানে উনি 2000 ধরেন যে 10 সনে ভ্যালুয়েশনে একটা রং করেছিল, তখন কিন্তু একবার ফাইন খেয়েছে। এখন যেই কোম্পানির ভ্যালুয়েশন 2010 সনে করেছিল, এখন এসে আবার রাইট ইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করছে, তো এখন ওই ভ্যালুয়েশনটা এখানে কনসার্ন, এখন আবার কিন্তু ফাইনের জন্য মুভ করছে। তো সুতরাং এসএসসি কিন্তু ওনারা কোনোটা স্পেয়ার করছে না। চাচ্ছেন যে রেগুলেটর এই সকল বিষয় আর এখন বরদাস্ত করছে না, তারা খুব শক্ত হাতে এগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে। আপনি কিন্তু আমিনুল ইসলাম, আপনি কর্পোরেট গভর্নেন্স এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কথা শুনলেন। এই যে পরিবর্তন হয়ে যে আইন কানুন তৈরি হয়েছে, কর্পোরেট গভর্নেন্সের আইনের যে এখন একটা অবস্থান, রেগুলেটরের ভূমিকা এবং এতে কি আপনি আশ্বস্ত হচ্ছেন যে আপনার কর্পোরেট গভর্নেন্স বা লিস্টেড কোম্পানিগুলোর উপরে আপনার ইয়েটা নির্ভরশীলতা অনেক বাড়বে এবং আপনি বিনিয়োগে আরও হবেন, আগ্রহী হবেন? ধন্যবাদ। এটা আসলে যেটা উনি বললেন যে আগে অনেক উইকার ছিল, সেই প্রেক্ষিতেই কিন্তু এফআরএ, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলও হতে যাচ্ছে। সময় খুব স্বল্প। এগুলো অবশ্যই পজিটিভ স্টেপ এবং এগুলোর করার ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গুণগত কর্পোরেট গভর্নেন্স পরিপালনের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আইন তো আইনের জায়গায় আছে, পরিপালন করতে হবে, কিন্তু নিজেদের যে সদিচ্ছা যে আমি একটা তালিকাভুক্ত কোম্পানি স্টক এক্সচেঞ্জে, আমাকে আমার যে আনঅডিটেড রিপোর্টগুলো আমি যখন দিব সেটার যেন একটা ধারাবাহিকতা থাকে, সেটা যেন সেই ধারাবাহিকতা ইনশিওর করার জন্য সত্যের আশ্রয় নেওয়া এবং ট্রু মানে ফ্যাক্ট যেটা সেটাকেই প্রতিফলন করানো এবং সেটা যাতে পজিটিভ হয় সেটার জন্য তার ম্যানেজমেন্টকে স্কিলফুল করা। এবং যেহেতু তালিকাভুক্ত কোম্পানি, যেহেতু শেয়ার হোল্ডারদের ভ্যালু এটার সাথে জড়িত, সেই কোম্পানির যেন গ্রোথ এনশিওর করা যায় সেটাও সেদিকেও মনোনিবেশ করা, এই সমস্তগুলো যদি করা যায় এবং আইন যেহেতু এখন আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে, ওনাদেরকেও পরিপালন করতে হবে। ধন্যবাদ আমাদের জন্য সহায়ক মোশাররফ হোসেন। আমাদের সময় প্রায় শেষ। প্রিয় দর্শক, আমাদের সময় আজকে প্রায় শেষ। আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু তথ্য উপাত্ত বা নির্দেশন উপস্থাপন করার জন্য। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো নতুন অতিথির সাথে আগামী দিনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বুঝে শুনে পুঁজিবাজারে বিনিয়োগ করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।